আজকের দিন বাদ দিলে প্রথম পর্বের নির্বাচনের মাত্র 3 দিন আগে নির্বাচন কমিশনের আরো এক অসাধারণ সিদ্ধান্ত বা বলা ভালো কয়েকগুচ্ছ অসাধারণ সিদ্ধান্ত আপনাদের মনে কনফিডেন্স যোগাবে যে এবারের নির্বাচনটা কিন্তু অন্য বছরের নির্বাচনের মতো নয়। এবারের নির্বাচনটা সম্পূর্ণ আলাদা। আপনার এই বক্তব্যগুলো শোনার পর মনে হতেই পারে যে এই কিছুদিন আগে পাকিস্তানকে নাস্তানাবুদ করার জন্য অপারেশন সিন্দুরে যা যা প্ল্যান করা হয়েছিল, যত সময় লেগেছিল, তৃণমূল কংগ্রেস নামক এইরকম একটা অগণতান্ত্রিক দল যারা পশ্চিমবঙ্গকে শুধুমাত্রই মাসেল পাওয়ার, মানি পাওয়ার দিয়ে করাপশনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছে, গণতান্ত্রিকভাবে এদেরকে আপরুট করার জন্য ওই অপারেশন সিন্দুরের প্ল্যানিং এর থেকেও বেশি গভীর প্ল্যানিং করে বা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে শুধুমাত্র স্বচ্ছ নির্বাচনে সাধারণ মানুষ নিজেদের মত, নিজেদের ভোট যেন দিতে পারেন এই ব্যবস্থা করার জন্য। সেইখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি বক্তব্য বলেছেন, যেটি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ছেড়ে গোটা ভারতবর্ষ, জানি না পৃথিবীর বাঙালির কাছেও পৌঁছে গেছেন। বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতের লড়াই করছে। আমি যদি বাদ হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। বলছেন আমি যদি নিজে বাঁ হাত হই, শওকত মোল্লা আমার ডান হাত। যে শওকত মোল্লা বোম তৈরি করার জন্য বিখ্যাত, স্বয়ং মুখ্যমন্ত্রী যাকে সার্টিফাই করেছিলেন, সেই বোম তৈরি করা শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত। মুখ্যমন্ত্রিত্ব চেয়ারে বসে এই বক্তব্য তিনি বলেন। তিনি বালু মল্লিক তার মন্ত্রিত্বের ক্যাবিনেটে সব থেকে ভালো কাজ করেছেন। রেশন চুরির 10,000 কোটি দুর্নীতি যার মাথায় রয়েছেন, তার মন্ত্রিত্বের সব থেকে ভালো কাজ করেছেন বলে সার্টিফাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষ আজকে ডিসকাশন করছে, পশ্চিমবঙ্গের মিডিয়া আজকে ডিসকাশন করছে যে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার সম্ভাবনা কত। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দ্বিতীয় কোনো রাজ্য এরকম নেই যেখানে এতটা করাপ্ট হওয়ার পরেও তার চতুর্থবার 4 নম্বর বার ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেখানে ওপিনিয়ন পোলে কোথাও কোথাও আবার দেখানো হচ্ছে তারা ফিরে আসবে। এই লজ্জা পশ্চিমবঙ্গের নয়, এই লজ্জা ভারতের গণতন্ত্রের। নমস্কার, আমি আপনাদের সামনে প্রলয় প্রত্যেক দিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক কিছু তথ্য দেবো, অসাধারণ একটি পর্ব হতে চলেছে, কিন্তু আমাকে একটু সাপোর্ট করতে হবে। এই যে এত হুমকি ধমকি, থ্রেড কল বিভিন্ন মেসেজের মধ্যে দিয়ে আসছে, এগুলো একা প্রতিহত করার জন্য সাহস আমার যথেষ্টই রয়েছে, কিন্তু আপনাদের পাশে না দাঁড়ালে সেই লড়াই আমি একা লড়তে পারবো না। তাই দয়া করে কমেন্ট করবেন, পর্বটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশনের বাটনটি প্রেস করে দেবেন। এর জন্য আমার টাকা ইনকাম হয় না, মনোবল ইনকাম হয়। আমি আপনাদের সামনে আজকে নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপের কথা বলি। নির্বাচন কমিশন আপনারা শুনে নিয়েছেন হয়তো অনেক জায়গায় যে ভোটের বুথের 100 মিটার দূরে একটা সার্কুলার, একটা সার্কেলের চকের লাইন টানবেন, এবং সেটা প্রকৃত অর্থে মিডিয়া বলছে লক্ষণ রেখা। আমি এটাকে লক্ষণ রেখা বলছি না। লক্ষণ রেখা মানে হচ্ছে ওটা আপনি ক্রস করতে পারবেন না আপনার ভালোর জন্য, কিন্তু এটা লক্ষণ রেখা আমার রেসপেক্ট নয়, এটা চক্রব্যূহ। এই চক্রব্যূহের মধ্যে যদি কোনো আগন্তুক, কোনো দুষ্কৃতী যদি ঢুকে পড়েন, তাহলে কিন্তু আইনের আওতায় তাকে বেরুতে হবে। আইন যা সাজা দেবে সেই সাজা নিয়ে তাকে বেরুতে হবে। 100 মিটারের একটা চকের ব্যবস্থা করা হচ্ছে, অন্তত মানে প্রাথমিকভাবে এটা ফাইনালাইজ হয়ে গিয়েছে, প্রাথমিকভাবে ফাইনালাইজড। এইখানে শুধুমাত্র বুথের ভেতর যারা ভোট কর্মী থাকবেন এবং ভোটার, এ ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি ঢুকবে না। 100 মিটারের বাইরে আপনি যখন আপনার ভোটার কার্ড নিয়ে যাবেন, এবারে প্রথমবারের জন্য দেখবেন আপনার ভোটার কার্ডটি যাচাই করা হচ্ছে, এবং সেটা যাচাই করবেন বিএলও এবং তার আরো এক সহকারী চেয়ারে বসে ওই 100 মিটার বাইরে কিন্তু যাচাই করবেন। এবং ক্যামেরা তো, সিসি ক্যামেরা তো থাকবে, এগুলো আপনারা জানেন। স্লিপের সম্পর্কে বলা হয়েছে যে স্লিপ কিন্তু আপনার পাড়ার দাদা কাকা তৃণমূলের বা বিজেপি বা সিপিএম এর কেউ দিতে যাবে না, বিএলওরা আপনাদের বাড়ি গিয়ে দিয়ে যাবে। সেক্ষেত্রে যদি কোনোভাবে আপনি না পান, তাহলে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আপনাকে জিজ্ঞাসা করতে পারে কেন আপনার এই স্লিপ নেই। আর কি হবে, আপনারা জানেন যে কন্ট্রোল রুম থেকে পুরো সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে 80,000 বুথে। এছাড়া এবারে গতকাল নতুন একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে, দেখুন আমাদের এই পুলিশের ইনফ্রাস্ট্রাকচার তো প্রচুর রয়েছে, বিভিন্ন জায়গায় সিসিটিভি ইনস্টলেশন রয়েছে। এবারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পুলিশের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রিত, মানে তাদের
আমলে যে পুলিশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে সিসি ক্যামেরা, সেইগুলোরও দখল নিচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ আপনার পাড়ায় আপনি জানেন না, কোনো একটা গাছের ডালে কিংবা কোথাও কোথাও একটা লাইট পোস্টের কাছে একটা সিসি ক্যামেরা হয়তো অজান্তে রয়েছে, আপনি খেয়ালও করেননি, সেগুলোরও কন্ট্রোল নিচ্ছে নির্বাচন কমিশন। সেগুলো থেকেও কিন্তু তারা লোক দেখবেন যে কোথাও হুমকি ধমকি চলছে কিনা। এছাড়াও তাদের একটা নাম্বার আগেই পাবলিশ করা হয়েছে, সেই নাম্বার থেকে আপনি ফোন করলে, ইমেল করলে তৎক্ষণাৎ ব্যবস্থা হবে। একটু 19-20 হলে ওই বুথে ভোট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে গতকালের নতুন কিছু সিদ্ধান্তের কথা এবং এক্সিস্টিং দুটো মিলিয়ে বললাম। আমি এবারে আপনাদের সামনে একটা মারাত্মক তথ্য দিই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সরল সাদাসিধা ভাষণ, এইটাই তার ইউএসপি। কিন্তু অন্যদিকে এই সরল সাদাসিধা ভাষণের জন্য একদিকে তিনি লক্ষ্মীর ভান্ডারের মতো বক্তব্যগুলো সকলের কাছে যেমন ছড়িয়ে দিতে পারেন, আবার তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আসলে পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটাও বুঝিয়ে দিতে পারেন। যখন তিনি বলেন যে শওকত মোল্লাকে তিনি খুব ভালোবাসেন এবং শওকত মোল্লা হচ্ছে তার ডান হাত, তিনি যদি নিজে বাঁ হাত হন তাহলে শওকত মোল্লা হচ্ছে তার ডান হাত। শওকত মোল্লার সিকিউরিটি নিয়ে যদি প্রশাসন কোনো কার্পণ্য করে তাহলে তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কে বলছেন? রাজ্যের মাননীয়া। শোনাবো আপনাদের। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোন রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের উপর কোনো অত্যাচার আমি ছাড়বো না। শুনলেন, এই শওকত মোল্লা ভাঙড়ে ত্রাসের কারণ, এবং সেখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শওকত মোল্লার প্রতিপক্ষ এবার তারই দলের দলচ্যুত বা দলত্যাগী আরাবুল ইসলাম। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন লড়াইটা টাফ হয়ে যাচ্ছে, সেই কারণেই শওকত মোল্লাকে সমস্ত সমর্থন তিনি দিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে প্রিয় পাত্র শওকত মোল্লা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত একটাই, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তিনি বললেন বাঁ হাত যদি আমি হই তাহলে ডান হাত শওকত মোল্লা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নয়, তার ডান হাত শওকত মোল্লা। এটা মাথায় রাখবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে যেখানে হাবড়ার প্রার্থী রেশন চুরির 10,000 কোটি টাকার অভিযুক্ত বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে হাত ধরে গিয়ে বলেছিলেন একে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, সেটা করতে পারেন। আমরা অবাক হয়ে গিয়েছিলাম, 10,000 কোটি টাকার দুর্নীতির দায়ে একজন জেল খাটা অভিযুক্তকে প্রার্থী করেছেন। সেখানেই শেষ নয়, সেখানে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ আমার রত্ন ভাণ্ডারের শ্রেষ্ঠ রত্ন, অর্থাৎ আমার ক্যাবিনেটের আমার মন্ত্রিসভার শ্রেষ্ঠ কাজ করেছে। এই শুনুন কি বলেছিলেন, একবার মনে করিয়ে দেব। নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন খুল্লা ওপেনলি তিনি কোন ডিরেকশনে রাজ্য পরিচালনা করতে চান সেটা তিনি জানিয়ে দিচ্ছেন। এরকম না তিনি এটা ঘরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সিদের পাশে নিয়ে বলছেন যে এটা আমার গেম প্ল্যান, সামনে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ বলবো আর ভেতরে আমি বলবো শওকত আমার বাহাত আর জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে আমাদের শ্রেষ্ঠ রত্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন স্টেজে বলছেন। এরপরে আপনাদের সিদ্ধান্ত যে এইগুলো শোনার পরও তারপরে আপনি আবারও চতুর্থবারের জন্য এই রাজনৈতিক দলটিকে আপনি নির্বাচনের কনসিডার করবেন কিনা, পুনরায় নিয়ে আসবেন কিনা, সেই দায়িত্ব কিন্তু নিশ্চিতভাবে আপনার অধিকার রয়েছে, কিন্তু সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি এখানে আপনাদের সামনে শোনাবো, কেন শোনাবো বলছি, আমি একসঙ্গেও শোনাতে পারতাম, আমি এবার আপনাদের সামনে শোনাবো ওই আরো একটু অংশ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কতটা গুরুত্ব দিচ্ছেন। আমার সিকিউরিটি নিয়ে নাও, আমার সিকিউরিটির কোনো প্রয়োজন নেই, সিকিউরিটি দিয়ে দাও ভাঙড়ের ত্রাস শওকত মোল্লাকে সিকিউরিটি দিয়ে দাও। যে শওকত মোল্লা বোম বাঁধেন বলে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে জানেন, সেটা তিনি নিজে স্বীকার করেছেন, সেই মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে দিয়ে দাও, আমার সিকিউরিটি তুলে তাকে দিয়ে দাও। কতটা ভালোবাসেন
এবং কেন এইটা ভিডিওটা দেখাবো, মুখ্যমন্ত্রী বলছেন আমার কিছুতে ভয় নেই, আমার বোমে টোমে কিছু ভয় নেই। দেখুন এসব যাই হোক, মুখ্যমন্ত্রী যে ডেয়ার ডেভিল তিনি মনে করেন, কিন্তু সত্যি কি মুখ্যমন্ত্রী খুব সাহসী? আমি দেখাবো আপনাদের সামনে, আগে শুনুন তিনি কি বলছেন। সিকিউরিটি কেড়ে নেওয়া হবে কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি সব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে, বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। দেখলেন মুখ্যমন্ত্রী কতটা শওকত মোল্লার ফেভার করছেন, একবার দেখুন। কার্যত নিজের, মানে আমরা জানতাম না যে মুখ্যমন্ত্রী এতটা বিশ্বাস করেন বা এতটা স্নেহ করেন, বা তার বাঁ হাত বা তিনি তার নিজের সিকিউরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন দেবেন বলে জানি না আমি, এতটাও তিনি ডেডিকেটেড কিনা। শওকত মোল্লার প্রতি এতটা ডেডিকেটেড হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছেন? আপনারা কখনো জানতেন যে শওকত মোল্লা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তিনি সেকেন্ড ইন কমান্ড? এখন মনে হচ্ছে না যে আমরা ভুল জানতাম? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা কখনো বলেননি। শওকত মোল্লাই মনে হচ্ছে এখন সেকেন্ড ইন কমান্ড। হেন শওকত মোল্লার প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে আমার কোনো ভয় নেই, আমি ডেয়ার ডেভিল, মানে ডেয়ার ডেভিল কথাটা বলেননি, ওই আমার বোম টোমে ভয় নেই এনে সব বললেন। মুখ্যমন্ত্রী সাহসী আমরা জানি, কিন্তু দেখুন সাহসটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। আপনি যখন ক্ষমতায় থাকেন না, আপনার সাহস বেড়ে যায়, স্বাভাবিক। আপনার সামনে 20,000, পেছনে 20,000 যদি পুলিশ থাকে তাহলে সাহস বেড়ে যায়। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী, দেখুন ভয় তো রাগ লাগাই উচিত, স্বাভাবিক ব্যাপার। যে হঠাৎ করে আমার পায়ের কাছে কেউ যদি প্রণাম করতে চলে আসে, ভয় তো লাগবে। যে মুখ্যমন্ত্রী বলছেন আমার ডেয়ার ডেভিল, আমার কোনো ভয় নেই মঞ্চের ওপর থেকে, সেই মুখ্যমন্ত্রী গতকাল দেখিয়েছিলাম যখন তিনি হেঁটে একটা মানে জনসংযোগ করছেন, একজন ভক্ত, তার দেখে ভক্তই মনে হলো, তিনি একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে এসে পড়ার চেষ্টা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। এই ভিডিওটা কেন দেখাচ্ছি, তার কারণ এই একই ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। কি করেছেন, কিভাবে হ্যান্ডেল করেছিলেন শুভেন্দু অধিকারী দেখাবো। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের ভিডিওটা আরো একবার দেখাবো, এই কারণেই তিনি বলছেন যে আমি কিছুতে ভয় পাই না, আমি অত্যন্ত ডেয়ার ডেভিল। শুনুন, দেখুন। দেখলেন, ভয় স্বাভাবিক এবং মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নিশ্চিত করা উচিত, কারণ তিনি সরকারের প্রধান, প্রশাসনিক প্রধান, তার সিকিউরিটি নিশ্চিত করা উচিত। তো কিন্তু তার সত্ত্বেও আমি কাউকে ভয় পাই না, আমি ডেসপারেট, আমার কিছু এসে যায় না, আমি ওসব সামলে নেবো, আমি বিজেপিকে ওসব করি না। কিন্তু দেখুন একজন সমর্থক ছুটে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি আর শব্দবন্ধ বলছি না কতটা তিনি ভয় আতঙ্ক পেয়ে গিয়েছেন। ঠিক একই ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, কাকতলীয়। শুভেন্দু অধিকারীও যখন মিছিলে যাচ্ছেন দেখলাম যে ওই একই ঘটনা ঘটেছে। কিন্তু আমি এটুকু শিওর যে শুভেন্দু অধিকারীর তো নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার মানে তুলনাই করা যায় না। কেন্দ্রীয় কিছু নিরাপত্তা পান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তায় বেষ্টিত হওয়াই উচিত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী, কিন্তু দেখুন কি অবস্থা, শুভেন্দু অধিকারী এইটা কিভাবে হ্যান্ডেল করলেন সেটা আপনাদের দেখাবো, দেখুন। দেখলেন, কাজে শুভেন্দু অধিকারী জনসংযোগের সময় সাধারণ মানুষকে যেভাবে মোকাবিলা করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এত তার দেহরক্ষী নেওয়া সত্ত্বেও তিনি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন। আসলে আপনি যদি এটা ইন জেনারেল আমার স্টেটমেন্ট, আপনি যদি প্রত্যেকটা কাজ জীবনের, এটা কোনো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জড়িয়ে বলছি না, আপনি যদি আপনার কাজগুলো সততার সঙ্গে করতে থাকেন, দিনের প্রত্যেকটা কাজ, দেখবেন আপনার জেনারেলি একটু ভয় কম লাগবে। আপনি যদি সততার সঙ্গে নিজের কাজগুলো করতে থাকেন, সংবিধান মেনে যদি আপনি কাজগুলো করতে থাকেন, আপনার ভয় ভীতি একটু কম লাগে। কিন্তু আপনি
যদি সততার সঙ্গে কাজগুলো না করেন, সেখানে হঠাৎ করে যদি একটা টিকটিকিও ডেকে ওঠে, আপনি চমকে যেতে পারেন। গাছ থেকে একটা পেয়ারা পড়লেও আপনি লাফিয়ে উঠতে পারেন। তার কারণ ওই পেয়ারার শব্দটা নয়, আপনার মানসিক স্ট্রেসটা একটু হয়তো বেশি, সেই কারণে অনেক সময় হতে পারে। আমি এইখানে আপনাদের সামনে একটা অসাধারণ ভিডিও দেখাবো, পর্বের শেষের দিকে এসে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের পর্ব শুনলে তো আপনি তথ্যের শেষ পাবেন না। আমি চেষ্টা করি সমস্ত তথ্য আপনাদের এই 15-20 মিনিটের মধ্যে যতটা পারি সেটা তুলে ধরার। আমি একটা অসাধারণ ভিডিও দেখাবো, একটা বক্তব্য শোনাবো। এই বক্তব্যটা হচ্ছে, যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম গতকাল, একেবারে হই হই করে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ঢুকছেন যে এবারে নির্বাচনটা দিতেই হবে, এবারে পরিবর্তনের নির্বাচন, এবারে নির্বাচনটা দিতেই হবে। ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসও স্ট্র্যাটেজি নিচ্ছে। এই তৃণমূল কংগ্রেস স্ট্র্যাটেজি নিতে গিয়ে তারা বিভিন্ন, যারা ওই যে বেকারদের 1,500 টাকা করে দেবেন বলেছেন, যারা অনেক বেকার পাননি, তাদেরকে ফোন করে করে বলছে যে ভাই, তোমার তো 1,500 টাকার এই যে টাকা পড়াটা শুরু হয়নি, তুমি একবার আমাদের পার্টি অফিসে এসো, আমরা তোমাকে 1,500 টাকা কিভাবে দেওয়া যায় তার ব্যবস্থা করে দেব। কি বলেছে শুনবেন প্রার্থী? বলেছে 1,500 টাকা আমার চাই না, আমি পার্টি অফিসে যাব না। সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই ভিডিওটি সুকান্ত মজুমদার তার সোশ্যাল মিডিয়া থেকে দিয়েছেন, সেখান থেকে আমি পেয়েছি, দেখাবো, শুনুন। অডিও, ভিডিও না, অডিও। কথা বলছেন? হ্যাঁ, বলছি যে আপনি যুবসাথী অ্যাপ্লাই করেছিলেন, করেছিলাম। আপনার টাকা তো ঢোকেনি। না, ঢোকেনি। হ্যাঁ, আপনি একটু আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে আমাদের 11 নম্বর ওয়ার্ড তৃণমূলের পার্টি অফিসে আসেন। পার্টি অফিসে? তাহলে টাকা হ্যাঁ। লাগবে। টাকা দিতে হবে না, কোনো ব্যাপার না, নেবো না টাকা। ওহো, কেন, কি হলো? না না, ঠিক আছে, টাকা নিবো না, দরকার নেই। কি রে, টাকা নিবে না বলছো? আচ্ছা ঠিক আছে। শুনলেন? এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। আজকে মহিলারা বলছেন 1,500 টাকা লাগবে না। অনেক দিন থেকে, সন্দেশখালীর আন্দোলন থেকে মানুষ বলছে যে এর আগে আমরা বাঁচতাম না, লক্ষ্মীর ভান্ডার চালু হওয়ার আগে কি আমরা সম্মান নিয়ে বাঁচতাম না, আমাদের 1,500 টাকা লাগবে না। এইখানে আবার এক যুবক বললেন আমারও বেকার ভাতা লাগবে না। পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকার অফার দেওয়া হয়েছিল, একেবারেই ফ্লপ একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। কোনদিন শুনেছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে নির্বাচনী প্রচার করছেন, একবারও বলতে শুনেছেন যে আমরা পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা দিই? একবারও শুনেছেন? অর্থাৎ একটা ফ্লপ প্রকল্প। এই রকম মানে, তাছাড়াও পাড়ায় পাড়ায় সমাধান থেকে শুরু করে বলুন, দিদির সুরক্ষা কবচ বলে একটি প্রকল্প এসেছিল, মনে আছে? ওই ঘরে ঘরে গোল চিহ্ন দিয়ে এঁকে, সেগুলো কিন্তু একেবারে একটাও কিন্তু ধোপে টেকেনি। এমনকি ওই দুয়ারে রেশন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি মঞ্চ থেকে, সেটিও ইমপ্লিমেন্ট করতে পারেননি। অর্থাৎ এই যে সবাই বলেন না জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেই ছাড়েন, প্রচুর রয়েছে যেটা তিনি বলেছেন করতে পারেননি, এর সংখ্যাও প্রচুর। এদৎ সত্ত্বেও কিছু মানুষ পেয়েছেন ডেফিনেটলি এর সুবিধা, কিন্তু এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের জন্য এতটাই মুখিয়ে রয়েছে, বলছেন যে ওই 1,500 টাকার বেকার ভাতা আমার লাগবে না বলে কিন্তু আমি পার্টি অফিসে যাব না। শোনালাম আপনাদের বক্তব্যটা। এইটাই হচ্ছে সচেতনতা মানুষের তৈরি হয়েছে। কারণ আপনার যেখানে 25,000 টাকা, 30,000 টাকা ন্যূনতম আপনার স্যালারি হওয়ার কথা ছিল গ্র্যাজুয়েট হওয়ার পর, সেখানে আপনাকে 1,500 টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করার, মুখ বন্ধ এবং ভোট কেনার কৌশল নেওয়া হয়েছে। এই কৌশলটা নিশ্চিতভাবে তারা অ্যাকসেপ্ট করতে পারে যারা ইতিমধ্যেই এস্টাবলিশড, যাদের কোনো না অন্য কোনো ভাবে তাদের আয় রয়েছে, কারুর ব্যবসা রয়েছে, কারুর বিরাট বেশ কিছু মানে প্রচুর একর জমি রয়েছে, তাদের অ্যাডিশনাল 1,500 টাকা দ্যাট উইল হেল্প। কিন্তু যে মানুষটার কিচ্ছু নেই, যে পরিবারের শুধু একটা সন্তান রয়েছে, কর্মক্ষম সন্তান রয়েছে, মা বাবা গ্র্যাজুয়েট করেছে, ভালো নম্বর পেয়ে পাশ করেছে, চাকরির লোভে তাদের কাছে 1,500 টাকাটা দেওয়া মানে হচ্ছে তাদেরকে অপমানিত করা। তাদের চাকরির ব্যবস্থাটা করা উচিত। সেই জায়গা থেকে আজকে সাধারণ মানুষ এইগুলোকে পর্যন্ত প্রত্যাখ্যান করছেন। 1,500 টাকা প্রত্যাখ্যান করতে কলিজার জোর লাগে আর বুকে সততা লাগে। আত্মসমর্পণ করার চিত্র তো প্রচুর দেখেছেন, পায়ে পড়ে যাওয়ার চিত্র এরকম তো প্রচুর দেখেছেন। বিশেষ করে সব থেকে বড় বড় জায়গার যারা প্রতিষ্ঠিত, মাত্র কিছু টাকার ভাতার জন্য তো নিজের শিরদাঁড়া সবকিছু বিক্রি করে দিয়েছেন তথাকথিত শিল্পী, বুদ্ধিজীবী সবাই। আজকে এই সমস্ত
পরিবারগুলো, সাধারণ মানুষ এদের চেনেন না, আত্মসম্মানটা বিসর্জন দেননি, নিজের চাকরিটা জোগাড় করার এখনো চেষ্টা করছেন। দরকার হলে পশ্চিমবঙ্গ ছেড়ে এবারের নির্বাচনে না হলে তাও তাদের বাইরে পাড়ি দিতে হবে, কিন্তু বেকার ভাতা গ্রহণ করবেন না। এটাকে বলে স্বাভিমান, আত্মসম্মান। আর এরপরে নির্বাচন কমিশন সঠিকভাবে চেষ্টা করছে যে কিভাবে স্বচ্ছভাবে নির্বাচনটা করা যায়, যাতে জিতুক না। মানুষের ভোট নিয়ে তৃতীয়বার চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় যদি আসে, পশ্চিমবঙ্গের মানুষ যদি সেটাই ম্যান্ডেট দেয়, দিক, তৃণমূল কংগ্রেসের ভয়ের কিছু নেই। কিন্তু সেটাই নিশ্চিত করতে হবে যে মানুষ কাকে চাইছে। এই পরীক্ষায়, এই প্রথমবার পরীক্ষা দিয়েছিল 2011 সালে, প্রথমবার যখন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, আর তারপরে এবারে আবারও তাদের পরীক্ষায় বসতে হবে। বাকি নির্বাচনগুলো শুধুমাত্র নিজেদেরকে যাও করে রিনিউ করে নিয়েছেন মানুষের ম্যান্ডেট না মেনে, সেই কারণে এবারে এতটা ভয় পাচ্ছে তারা। আপনারা সহমত হচ্ছেন? পরিবর্তন কি এবারে হবে বলে মনে করেন, নাকি আবারও প্রত্যাবর্তন? লিখে জানাবেন। তবে একটু সমর্থন চাই, একটু সমর্থন চাই, অ্যাক্টিভলি পার্টিসিপেশন চাই, সমর্থন চাই। একা আমি কোনো কাজ করতে পারি না। আপনারা অনেক হেল্প করছেন, কিন্তু আরো একটু হেল্প কন্টিনিউয়াস জারি রাখতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ আরো একবার, এখানে শেষ করলাম।